চাই। হ্যালো ভাই, আমরা একটু পুরনো প্রসঙ্গ ধরে, মানে আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে ডাকসু ইলেকশনটা হয়েছিল, ডাকসু ইলেকশনে এক ধরনের রেজাল্ট হয়েছে, তারপর আবার ডাকসু হয়েছে, এই ব্যাপারগুলি সবারই জানা। কিন্তু আমি সরাসরি প্রশ্ন করতে চাই যে এই ডাকসু ইলেকশনে অনেকেই বলছেন এক ধরনের ভরাডুবি হয়েছে ছাত্রদলের, যে ছাত্রদল অনেক বেশি স্ট্রং থাকার কথা, এইটার জন্য অনেকে আবার দায়ী করে থাকেন যারা ছাত্রদলকে পরিচালনা করেছেন, অর্থাৎ সাবেক ছাত্র নেতাদের অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই দায় আপনার উপরেও এসে পড়ে কিনা, এবং আপনি মনে করেন কিনা যে ছাত্র দল যে ক্যাম্পেইন করেছে বা ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলি সামনে এনেছে সেগুলি ভুল ছিল, বা ছাত্রদের ভোট চাওয়ার ক্ষেত্রে, ভোট পরিকল্পনার ক্ষেত্রে ভুল ছিল, অথবা সারা দেশে বিএনপি যেসব কারণে সমালোচিত হচ্ছে, অর্থাৎ চাঁদাবাজি, দুর্নীতি, প্রশাসনের হস্তক্ষেপ, সেইটার প্রভাব হলো? আপনি কি মনে করছেন হেলাল ভাই? ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন করছেন, এটা অনেক তাৎপর্যপূর্ণ প্রশ্ন। এটা উত্তর দিতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে সাবেক ছাত্র নেতা বা বিএনপির উপরে দায় বর্তায় কিনা। আমি প্রথমে মনে করি যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স বাট ডিফিট ইজ অরফ্যান। আপনি জানেন এখন সেই ডিফিটটা কি ছাত্র দলের হয়েছে আর উইনটা কি ছাত্র শিবিরের হয়েছে, এই প্রশ্ন আমি প্রথমে যাব। দেখেন, ছাত্র শিবিরের নিজের নামে কিন্তু তিনি ইলেকশনটা করতে পারেননি, অর্থাৎ রাজনৈতিকভাবে ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এটা কখনো বলা যাবে না। তাকে একটা ঐক্য করতে হয়েছে, সেই ঐক্যটা করেছে আপনার পরাজিত যে মাফিয়ারা ছিল ছাত্রলীগ, সেই ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যটা গত 17 বছর ধরে তারা চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ আপনার গত 17 বছরে ছাত্র শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 1 সেকেন্ডের জন্য গত 17 বছর ক্যাম্পাসে থাকতে পারেনি। এইখানে ছাত্র শিবিরের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট রয়েছে। এবং দেখা গেছে 5ই আগস্টের পরে যখন পরিবর্তন হলো, তখনও ছাত্রলীগের সব ছেলেপেলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না, অধিকাংশ ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আবার ছাত্র শিবিরের সাথে ওই আগের মতো যোগবদ্ধ ভাবে ছিল। যেহেতু ছাত্র শিবির ক্যামোফ্লেজ করে ছাত্রলীগের মধ্যে ছিল, কিন্তু 5ই আগস্টের পর তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির। আপনার ছাত্র শিবিরের বিভিন্ন কমিটিতে সেটা দেখেছেন এবং এটা হাইকোর্টে রিট হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় যে ভর্তি হয়েছে, এবং এই 17 বছরে তারা এখানে কাজ করেছে, ছাত্রদল সেখান থেকে মাত্র 1 বছর কাজ করার সুযোগ পেয়েছে। এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে করা হয়েছে, যেটা পলিটিক্সে ইন লং রান আমাদের ক্ষতির কারণ হবে। যেমন হলে যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো, বা তখন ছাত্র শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। আমি বিশ্বাস করি গত 17 বছরে হলগুলোতে যেভাবে আপনার আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্র শিবির নিজের নাম দিয়া প্যানেল দেয় নাই এবং ছাত্রলীগের সাথে তারা একটা আতাত করে তারা ছাত্রদলকে হারাইছে, এইটা কি ব্যাপার? আমি বলছি যে গত 17 বছর ছাত্রলীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল। 5ই আগস্টের পরিবর্তনের পরে তাদের একত্রে কি ছিল হেলাল ভাই? ওই ক্যামোফ্লেজ করেছিল। আপনি দেখছেন যখন ছাত্র শিবিরের কমিটি ডিক্লেয়ার করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে অমুকে ছাত্রলীগের কলাভবনে অমুক ছিল। যেমন ফরাদের বিষয়ে বলা হয়েছে, ফলাদের বিষয়ে বলা হয়েছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সে সেক্রেটারি ছিল ছাত্রলীগের। এটা তো রিটও হলো, আপনি এটা তো রিটও হলো। সুতরাং আমি বলছি তারা একটা কৌশল অবলম্বন করছে। আপনি জানেন যে কোন কৌশলই আমি যদি এখন ছাত্রলীগের কমিটিতে থাকছে বলে ফরহাদ সাহেবকে এবং সাদিক কায়েম সাহেবকে বলিও, তাহলে তাতে কি তারা এটা ভোটে কোনো অ্যাডভান্টেজ পাবে? মানে আমি আওয়ামী লীগে লুকায় ছিলাম, এখন আওয়ামী লীগ আমার ভোট দিবে, এগুলি যুক্তির কথা হেলাল ভাই? আপনি যুক্তির কথা এই জন্য যে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির ক্যামোফ্লেজ করেছিল। যখন ছাত্র শিবির 5ই আগস্টের পর নিজের পরিচয়টা বের করলো, তখন ছাত্রলীগের আশ্রয়স্থল হয়ে গেল ছাত্র শিবির। অর্থাৎ তাদের মধ্যে একটা নেক্সাস বা একটা অ্যালায়েন্স তৈরি হলো গোপনে। এবং আমি একটু গোপনে, মানে আসলটা হলো গোপনে, তাই না হেলাল ভাই? গোপনে। কিন্তু আরেকটা কথা আপনি বলতে পারেন, বিএনপি যে প্রকাশ্যে আওয়ামী লীগের আশ্রয় দিয়ে আসলো, সেটার কি হবে? গত এক বছর ডাকসু নির্বাচনে বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এরকম একটা দেখান। বরঞ্চ আমাদের জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব প্রথমেই বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে, অতএব আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে। এবং প্রেস ক্লাবে তাদের দহরম মহরম দেখেছি। এবং বাংলাদেশে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনে জামাত ইসলামের যে কাজ করছে, যে আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ রাজনীতি করি, শিশির মনিরও প্রান্তিক পর্যায়ে কাজ করে, কিভাবে আপনার আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে শেল্টার দেওয়া হচ্ছে, এটা আমরা দেখেছি। আপনি যদি সময় দেন তাহলে আমি এটা নিয়ে ঠিক আছে।
পারি। মানে ব্যাপারটা হলো কি যে জামায়াত যেহেতু আওয়ামী লীগের সাথে একটা ধরম মহরম আছে, ছাত্রলীগের সাথে যাতে ছাত্র শিবিরের একটা ধরম মহরম আছে, এই জন্য তারা ডাকসুতে জিতছে, ব্যাপারটা কি এরকম? এবং ডাকসুতে যে ভোটের ব্যবধানটা দেখেন, এই ব্যবধানটা কিন্তু এত হওয়ার কথা মানে না। ওরা এই জন্য এখানে একটা জিতছে, আমি engineering বুঝলাম, হয়েছে। কিন্তু ছাত্রদল হারলো কেন? ছাত্রদল তো একসময় সবার সাথেই। আমি তো বললাম যে আমরা 17 বছর কাজ করতে পারিনি, মাত্র 1 বছর কাজ করেছি। সেখানে আরেকটা বিষয় আপনি যেটা বলতে দেননি, যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। একটা ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নাম করে এই ন্যারেটিভটা তুলেছিল। এবং আমি বলছি যে 17 বছরের হলগুলোতে যে গণরুম গেস্ট রুমে যে নির্যাতন, সেখানে ছাত্ররা একটা ট্রমাটাইজ ছিল যে আসলে যদি হলে হলে ছাত্র রাজনীতি হয় তাহলে তো মনে হয় আবার সেই অবস্থা ফিরে যাবে। এই যে তাৎক্ষণিক একটা ইমোশনটা ছাত্রদের ইমোশনটা কিন্তু এইটা তো কাজে লাগিয়েছে। এবং ছাত্র আমার বক্তব্যটা শেষ, আমার বক্তব্যটা শেষ করলে আপনি বুঝবেন। আমি যখন এবং আমরা তখন লঙ্গার ভার্সন চিন্তা করলাম যে হলে হলে ছাত্র রাজনীতি না করলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি? আপনি খালি কোথায় করবেন? ক্যাম্পাসে কোথায়? ক্যাম্পাস বলতে তো হল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে হলের ছাত্র রাজনীতি বন্ধ করার যে অযৌক্তিক একটা কথা তারা বলেছিল, এবং ওইখানে একটা 17 বছরের যে ট্রমা ছাত্রদের, ওই আবেগটা ছাত্র তখন কাজ করেছে। কিন্তু ছাত্র দল বিপরীতে গেল, লঙ্গার ভার্সন চিন্তা করলো যে না, হলে হলে ছাত্র রাজনীতি করতে হবে, এই জন্য আমরা কমিটিও দিলাম। এইখানে ছাত্র শিবির বা ছাত্রলীগ একটা আপনার একটা আমরা একটা বিস্তারিত আলাপে আসবো না, কিন্তু মোটামুটি ভাবে ছাত্র দলের ক্যাম্পেইনে কোনো ভুল ছিল না, ছাত্র দলের অন্য কার্যক্রমে বা কোনো ভুল ছিল না, বিএনপির কোনো সমালোচিত বা বিতর্কিত কোনো কার্যক্রমেরও কোনো প্রভাব ছিল না। যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথায়, যে ডাকসুতে এটা হচ্ছে কারণ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগ এক হয়ে গেছিল, ছাত্র দলকে রাজনীতি করতে দেয় নাই, তারপরে হলে কমিটি করতে দেয় না, এই জন্যই তো, আর বাকি সব ঠিক ছিল। আমি আরেকটা ভুলের কথা বলি, আপনি আমাদের একটু সমালোচনা করি। আজকে দেখেন ছাত্রদল প্রায় 5,000-এর উপর 5,500 ভোট পেয়েছে, 5,700 মতো আমাদের ভিপি পদ ভোট পেয়েছে। আপনি দেখেন বামপন্থী মেঘমল্লা বসুরা 5,000 ভোট পেয়েছে, ওবামা 3 থেকে 3,500 ভোট পেয়েছে। আমরা যদি এই অ্যালায়েন্সটা করতাম তাহলে তো ওদের অ্যালায়েন্স পারতো না। আপনাদেরকে এই আমাদের এই দুর্বলতা আপনি বলতে আপনারা অ্যালায়েন্স করতাম মানে কি? আপনাদের সাথে কেউ অ্যালায়েন্স করতে চাইছে কিনা তাইও তো নাই কেউ, সেটা অন্য বিষয়। এটা আমাদের বিষয়, আমরা অন্য দল দ্বারা আমার বক্তব্য শুনছে। আমাদের ওই যে আমরা যদি এই যে শিবির যে ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা যদি যারা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন, ছাত্রদল ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেছে, আমরা যদি অন্য সংগঠনের সাথে বামপন্থীর সাথে স্বতন্ত্রের সাথে ঐক্যবদ্ধ করতাম, তাহলে কিন্তু শিবির আপনার এত ম্যানিপুলেশন করার পরেও, এত ইঞ্জিনিয়ারিং করার পরেও জিতে পারতো না। এই জায়গাটা আমাদের, আচ্ছা ঠিক আছে, এই দুর্বলতা আমার মনে হয় যে হেলাল ভাই, আপনি যা বলেছেন তা নিশ্চয়ই আপনি নির্বাচনে কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি, কিন্তু নেতাদেরকে ধন্যবাদ। কিন্তু হেলাল ভাই, আমার মনে হয় যে আপনি আপনার বক্তব্যটা নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছেন, বা এটা আপনার দলের অবস্থান থেকে আপনি বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে যুক্তিগুলি আপনি দেখাচ্ছেন সেগুলি হয়তো আপনি আবার একটু রিভাইজ করবেন কিনা, একটু দেখবেন কিনা, কারণ আপনি যতদিন পর্যন্ত, এটা আপনার ব্যাপার, দর্শকরা শুনছে। আমি একটু অ্যাডভোকেট শিশির মনির কাছে যেতে চাই, অ্যাডভোকেট শিশির মনির কাছে আপনি যেতে চাই। খালি আমি একটু বলে রাখি হেলাল ভাই, আপনি ইউনিভার্সিটিতে আমার শুধু বড় ভাই নন, আপনি বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার অনেক কথা, আপনার যুক্তি আমার পছন্দ হয় না, এটা আমি খালি বলে রাখলাম আর কি। যাই হোক, আমি অ্যাডভোকেট শিশির মনির কাছে একটু যাই। অ্যাডভোকেট শিশির মনির, আপনারা যে ডাকসু এবং ডাকসুতে এরকম একটা জয় পেলো, আপনারা বলতে ইসলামী ছাত্র শিবির যে পেলো, আমি যদি জামায়াত ইসলামী কে মনে করি যে একটা প্যারেন্ট অর্গানাইজেশন বা একটা বড় অর্গানাইজেশন, সেই অর্থে আমি বলতেছি, বা আপনি নিজে আগে ইসলামী ছাত্র শিবির করতে, সেই অর্থে বলতেছি, মানে কোনো ইয়া করার জন্য না। তো সেই ক্ষেত্রে আপনি কাকে আসলে বেশি ক্রেডিট দিবেন, যে এটা কিসের জন্য, মানে আপনাদের আসলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকা কে পালন করছে? আমার প্রশ্নটার আরেকটু ছোট্ট লেজ আছে, লেজটা হচ্ছে এরকম, আমরা কিন্তু জানি ইসলামী ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী কিরকম করে জীবন পরিচালনা করবে, তারা একটা নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে, একটা নিয়ম কানুনের মধ্যে, আপনি নিজেও বড় নেতা ছিলেন, সেটা আপনি জানেন। কিন্তু আমরা এবার যখন ক্যাম্পেইন দেখছি, সেই ক্যাম্পেইনের ক্ষেত্রে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেসব নিয়ম কানুন, অর্থাৎ নারী পুরুষ আলাদা করে যে ক্যাম্পেইন চালানোর কথা, সেই মিটিং সিটিংগুলি যে আলাদা হওয়ার কথা, কঠোর পর্দা প্রথা মানার কথা, সেগুলি আপনারা শিথিল করছেন। সেটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিথিল করছেন? আপনাদের জামাতে ইসলামের সিস্টেমই চেঞ্জ হয়েছে? কারণ আমি যদ্দূর খবর রাখি, আমি দেখি যে আপনারা এইসব বিষয়ে এত স্ট্রিক্ট যে ছাত্র শিবির এবং জামায়াতের যে গঠনতন্ত্র আছে, আপনারা প্রায় সদস্য পদ লাভের যোগ্যতা এবং অযোগ্যতা, এমনকি সদস্য পদ খারিজের ক্ষেত্রে এগুলিকে অনেক প্রাধান্য দেন। কিন্তু এইবার আমরা ক্যাম্পেইনেও দেখছি, পরেও দেখছি, কথাও দেখছি, সেগুলির ব্যাপারে আপনাদের
ধরনের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। আমার প্রশ্নের দুটি অংশ, একটি হচ্ছে যে আপনি কৃতিত্ব কারে দিবেন, দুই হচ্ছে এই পরিবর্তন যে আমি দেখতে পাচ্ছি এই পরিবর্তন কি জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরেরই পরিবর্তন, নাকি এটা শুধু আপাত পরিবর্তন ডাকসু নির্বাচনকে বা জাকসু নির্বাচনকে সামনে রেখে? অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনিরের কানেকশনটা কি যে অ্যাডভোকেট শিশির মনির এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনি প্রথমে কৃতিত্বটা একটু বললেন। হ্যাঁ জি বলেন। এই পরিবর্তনের প্রথম ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট তারা চুজ করেছে, যে ধরনের ক্যান্ডিডেট চুজ করা হয়েছে, এই ক্যান্ডিডেট এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি দেখবেন ছাত্র শিবিরের পক্ষ থেকে কিংবা এই প্যানেলের পক্ষ থেকে যাদেরকে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে, তারা শুধুমাত্র শিবিরের লেন্স দিয়ে তাদেরকে দেখলে হবে না। তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভালো ছাত্র, তাদের একাডেমিক ক্যারিয়ার আছে, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক ভালো পারফর্ম করেছেন, তাদের ট্র্যাক রেকর্ড ইন দ্য ইউনিভার্সিটি ইজ ভেরি গুড এন্ড ক্লিন। 5th অগাস্টের পরে তারা ছাত্রদের জন্য অনেক কল্যাণকর কাজ করেছে, যে কাজগুলো ছিল ক্রিয়েটিভ, ইনোভেটিভ এবং ইনক্লুসিভ। এই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছে এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছে ওয়াইডলি বাই দি ইউনিভার্সিটি স্টুডেন্টস। এবং যে প্যানেলটা ঠিক করা হয়েছে, এই প্যানেলের মধ্যে একটা ইনক্লুসিভনেস ছিল। এই ইনক্লুসিভনেসটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। একই সাথে অ্যাডভোকেট শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। একটা হচ্ছে যে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে তাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন, একটা হচ্ছে ক্যান্ডিডেট চুজ করা হচ্ছে সেটাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন। এই ক্যান্ডিডেটটা চুজ করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন, এটা কি মানে এটা কিভাবে করা হয়েছে? আর দুই হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য যেসব কাজ করা হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট শিশির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার দুইটা প্রশ্ন, ক্যান্ডিডেটটা কিভাবে চুজ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন, প্রক্রিয়াটা কি অনুসরণ করা হয়েছে। দুই, ছাত্রদের কল্যাণের জন্য যে ছাত্রদের কল্যাণের জন্য যে কাজগুলি করা হয়েছে সেইটার ব্যয় তো আছে কিছু, অনেকেই বলছেন যে কোটি 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 টাকা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে দিয়েছে। এই ব্যাপারটাও যদি একটু আমাদের বলতেন যে এই টাকা আসলে কত টাকা খরচ হয়েছে, কিভাবে এই টাকাগুলি এসেছে এই ছাত্রদের কাছে। জনাব শিশির মনির। আপনি আমাকে প্রথম দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে প্রথম যেটা প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি দিতে পারি না। না, সেইটার মধ্যে থেকে উত্তর আপনি বলেছেন যে আমি বলেছি যে বিজয়ের জন্য আপনি কাকে কৃতিত্ব দিবেন, সেটার মধ্যে আপনি বলছেন যে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে খুবইটা, আর ছাত্রদের কল্যাণের জন্য কাজ করা হয়েছে। আমি জাস্ট স্পষ্ট করলাম যে ক্যান্ডিডেট চুজ করাটা কিভাবে হয়েছে, আর ছাত্রদের কল্যাণের জন্য যে টাকাগুলি ব্যয় করা হয়েছে সেগুলি কোত্থেকে এসেছে বা কত টাকা ব্যয় করা হয়েছে। আপনি তো আমাকে দুইটা প্রশ্ন করেছিলেন, একটা প্রশ্ন দিতেই আপনি আবার আরেকটা প্রশ্ন করেছেন, আরেকটা প্রশ্ন। না, শিশির মনির, আমি কিন্তু যেই দুইটা প্রশ্ন করছি আপনি হয়তো আমাকে ভালো শুনতে পাচ্ছেন না। আমি যেই দুইটা প্রশ্ন করেছি সেই দুইটা প্রশ্নই আছে। আপনারা কৃতিত্ব কাকে দিবেন, যে ক্যাম্পেইনের রীতি আপনারা অনুসরণ করছেন সেটা সমস্ত জামাত ইসলামীর জন্যই আপনারা অনুসরণ করবেন কিনা, নাকি এটা ডাকসু চাকসুর জন্য কাস্টমাইজ। আর যে কৃতিত্বের প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন ক্যান্ডিডেট চুজ করা ভালো হয়েছে, দুই হচ্ছে আপনাদের যারা ছাত্র কল্যাণে অনেকগুলি কাজ করা হয়েছে। আমার প্রশ্ন এই দুইটা কিভাবে করা হয়েছে, কত টাকা ব্যয় করা হয়েছে, ওইটা যদি একটু বলে দ্বিতীয় প্রশ্নে আসেন। আমি নতুন প্রশ্ন করি নাই। মাঝখানে যদি আপনি আমাকে আটকে দেন তাহলে উত্তর দিতে পারবো না, তাহলে আপনার কথাই আমাকে শুনতে হবে। আচ্ছা দেন, কথা বলেন। সেকেন্ড বলতেছেন যে এটার ব্যয় কোথা থেকে এসেছে। আপনি দেখবেন ছাত্র শিবির এমন একটা অর্গানাইজেশন, তার নিজস্ব ফাইন্যান্সিয়াল মেকানিজম আছে এবং নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং মেকানিজম আছে। এই মেকানিজমটা আপনি ভিতর থেকে না দেখলে বুঝতে পারবেন না। দিস ইজ এ ভেরি বিউটিফুল মেকানিজম। এবং আর্থিক কারণে তারা যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে যেভাবে ম্যানেজ করে, সংগঠনের সদস্যদের, সাথীদের, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যেভাবে কন্ট্রিবিউশন তারা নেয় এবং যে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে তারা এগুলো মেনটেন করে, এগুলো ভেরি ইনোভেটিভ আইডিয়া তারা এখানে ইনক্লুড করেছে। এটাও তার একটা ক্যাপাসিটি যে ছাত্র শিবির তার ফাইন্যান্সিয়াল পার্টটুকুকে এত স্মুথলি ডিল করে, যে স্মুথলি ডিল করার কারণে তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়টা খুবই ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ওয়েতে যেহেতু ম্যানেজ হয়, এটাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে না, কোনো ধরনের কোনো উদ্বিগ্নতা থাকে না, কোনো ধরনের কোনো এলিগেশন থাকে না। ফলে ছাত্র শিবিরের ফাইন্যান্স আপনি যদি অডিট করতে চান, আপনি অডিট রিপোর্ট দেখতে পারেন। ওই অডিট রিপোর্ট দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে আয় হলো আর কোথায় ব্যয় হলো।
and I hope you will be satisfied to go through their audit report, yearly audit, 6-monthly audit এবং 3 মাসের অডিট। আমার ধারণা আমি যখন এই সংগঠনে ছিলাম, এত ট্রান্সপারেন্ট মেকানিজমে ফাইন্যান্সিয়াল সিস্টেম বিল্ড আপ করা হয় এবং কন্টিনিউ করা হয়, এটার প্যারালাল আরেকটা এক্সাম্পল সম্ভবত আমাদের দেশে আপাতত কেউ এস্টাবলিশ করতে পারে না। দিস ইজ হোয়াট ইজ অ্যান ইন্টারনাল বিউটি। আর সেকেন্ড বলছেন যে জামাত ইসলামীর পলিসিতেই পরিবর্তন হয়েছে না অনলি শিবির। যে ইনক্লুসিভনেস এর কথা আমরা বলে আসছি, যে আমার ভাই একটু আগে যে কথাগুলো বলেছেন, এটা যে ডিনায়াল মোড, আমি মনে করি ডিনায়াল মোড কোন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো মোড না। একটা প্যানেল বিজয়ী হয়েছে, এখন তারা দেখছেন এখানে কার সাথে আঘাত করা হয়েছে, কি ধরনের ক্যান্ডিডেট ঠিক করেছেন তা কি প্রশ্ন করেছেন? যে ধরনের ক্যান্ডিডেট তারা দিয়েছেন তাদের প্রি ক্রেডেন্সিয়ালস আছে একাডেমিক, তা কি টেস্ট করেছেন? যাদেরকে তারা ফিক্স করেছেন তারা কি ধরনের এজেন্ডা ফিক্স আপ করেছেন এই প্রশ্ন করেছেন? তারা কি এই প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে ছাত্রদের জন্য ছাত্র বান্ধব কি কি কাজ তারা করেছেন, এটাকে অ্যানালাইসিস করেছেন? এই অ্যানালাইসিস না করে যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করাতে পারবেন, কিন্তু ডিনায়াল মোডে কোনোদিন সত্যের দেখা থেকে পাবেন না। বলে আমি মনে করি এই যে একটা পরিবর্তন এসেছে, ইনক্লুসিভনেস, ভালো ক্যান্ডিডেট ফিক্স করা এবং এজেন্ডা ফিক্স আপ করা, এজেন্ডাগুলো ছাত্রদের কল্যাণে হওয়া, এই পরিবর্তনগুলিকে শুধু ছাত্র শিবির নয়, এগুলো আপনি আগামীতে জামাত ইসলামের এজেন্ডাতেও পরিবর্তন দেখতে পাবেন, ইনক্লুসিভনেসে পরিবর্তন দেখতে পাবেন, মাইনরিটি এবং রিলিজিয়াস গ্রুপের সঙ্গে বিহেভিয়ার এবং আচরণে পরিবর্তন দেখতে পাবেন। এবং অবশ্যই আমরা আগামী নির্বাচনে ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করবো, যা নাকি বাংলাদেশের মানুষের সামনে একটা ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ করে। এগুলোই আমরা আগামীতে শুধুমাত্র শিবিরে নয়, জামাত ইসলামী তার ন্যাশনাল নির্বাচনে এই এজেন্ডাগুলো প্রকাশ করবে। আমাদের প্রত্যাশা যে হয়তো বাংলাদেশের সামনে বিকল্প রাজনৈতিক চিন্তা ভাবনা হিসেবে, ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নতুন ডাইমেনশন এড করবো আমরা, যা ছাত্র শিবির এটা প্রাথমিক ম্যানিফেস্টেশন মাত্র। আর জামাত ইসলামী জাতীয় নির্বাচনে তা অত্যন্ত জোরসোরে পরিকল্পনা চলছে, আলোচনা চলছে, প্রিপারেশন চলছে। আপনারা দ্রুতই তার ম্যানিফেস্টেশন দেখতে পাবেন। অ্যাডভোকেট শিশির মনির, আপনি অনুমতি দিলে আপনাকে আমি আবার জিনিসটা বলি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কানে ওইটা দিলে কি শুনতে পাবেন? অ্যাডভোকেট শিশির মনির, আমি কিন্তু শিবিরের ফিনান্সিয়াল জায়গা নিয়ে আমি প্রশ্ন আমি এই পর্যায়ে আমি আপনাকে প্রশ্ন করি নাই। আমি শুধু বলছি যখন ছাত্রদের কল্যাণের জন্য যেগুলি ব্যয় করা হয়েছে সে ব্যয়ের মধ্যে থেকে জামায়াতে ইসলামী বাড়তি কোনো টাকা শিবিরকে এই সময় দিয়েছে কিনা। কেউ কেউ বলে থাকেন যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে দেয়া হয়েছে কিনা জামায়াতে ইসলামী থেকে ইসলামী ছাত্র সংগঠনের জন্য, মানে এই প্যানেলটার জন্য। ডাকসু ইলেকশনকে সামনে রেখে অ্যাডভোকেট মনির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন, প্লিজ বলেন। ডাকসু এবং ডাকসু ইলেকশনকে সামনে রেখে, বিশেষ করে ডাকসু ইলেকশনকে সামনে রেখে ছাত্রদের কল্যাণের জন্য যে ব্যয় করা হয়েছে সে ব্যয়ের নির্বাহের জন্য জামায়াতে ইসলামী এই ছাত্র সংগঠনকে কোনো বাড়তি টাকা দিয়েছে কিনা, দিলে সেটার পরিমাণ কত? না, জামাত ইসলামী বাড়তি কোনো পয়সা ছাত্র শিবিরকে নির্বাচন পরিচালনার জন্য দেয়নি। ছাত্র শিবির তার নিজস্ব মেকানিজমে যে ফান্ড রেজ করেছে সেই ফান্ডেই যথেষ্ট ছিল নির্বাচন পরিচালনা করার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা যারা অতীতে ছাত্র শিবির করেছি, আমরা আমাদের সাধ্য মতো সবাই এই ফান্ডে ডোনেট করেছি। দেশের বাইরে যারা অতীতে ছাত্র শিবির করেছেন তারাও এখানে সাধ্য মতো ভালো পরিমাণ পয়সা ওই প্রয়োজন অনুযায়ী ডোনেট করছেন। সেটা তারা খরচ করেছে, হিসাব রেখেছে, ভাউচার রেখেছে, একটা ব্যালেন্স শিট তৈরি করেছে, সেটা রিপোর্ট তারা আমাদের কাছে দিয়েছে, আমরা সন্তুষ্ট হয়েছি। সো দিস ইজ হোয়াট ইজ দ্য মেকানিজম। ওকে, এটা কি আপনারা প্রকাশ করবেন যে মোট কত টাকা ব্যয় করা হয়েছে এই এক বছরে ছাত্র কল্যাণের জন্য বা ছাত্রদের কল্যাণের জন্য? এবং এরকম কোন সিচুয়েশন এখনো আসেনি। যদি স্পেসিফিক্যালি মনে করেন আপনি এটা জানতে চান বা আপনার জানার প্রয়োজন আছে বা কোনো ব্যক্তি বিষয়ে যদি জানতে চায়, তাহলে অবশ্যই তাকে আমরা আনুষ্ঠানিকভাবে উত্তর দিতে রাজি আছি। আপনি চিঠি পাঠান, উই উইল গিভ ইউ আনসার। থ্যাংক ইউ সো মাচ। আর দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর মিটিং এবং সিটিং এর ক্ষেত্রে কঠোর পর্দা প্রথা মানা একটি বিধান রয়েছে। নারী এবং পুরুষ পাশাপাশি বসে কোনো একটা মিটিং করা, সিটিং করা, সেটাতে যাওয়া, সেখানে ক্ষেত্রে
মানে তাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা জামাত ইসলামীরও রয়েছে, ইসলামী ছাত্র শিবিরেরও রয়েছে। কিন্তু এই গঠনতন্ত্র অনুসারে দলীয় সদস্যপদ লাভের যোগ্যতা হিসাবেও বলা আছে যিনি সদস্য হবেন তিনি ফরজ ও ওয়াজিব সমূহ মেনে চলবেন। এই পর্দার বিধান না জানার কারণে আমরা জেনেছি যে শিবিরের বহু সদস্যদের সদস্যপদ বাতিল হয়েছে, অনেকে নেতা হতে পারেন নাই, এতই কঠোর এটা। এইবার আমরা জনাব সাদিককে, জনাব ফরহাদকে যেভাবে ইলেকশনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি, সেই ক্ষেত্রে মনে হয়েছে এই নিয়ম কানুন অনেক শিথিল করা হয়েছে। আপনি যেটাকে ইনক্লুসিভনেস বলছেন, সেই ইনক্লুসিভনেসে জামায়াতে ইসলামীও কি এই নিয়মটা শিথিল করেছে, নাকি সেটা শুধু ডাকসু এবং জাকসুর জন্য? অ্যাডভোকেট মনির, আপনি যেটা বলছেন, জি, আপনি যে কথা বলছেন যে এখানে ফরজ এবং ওয়াজিবকে শিথিল করা হয়েছে, আচ্ছা কে কি পোশাক পরবে আর কে কি পোশাক পরবে না এটা ডিটারমিন করার দায়িত্ব তো আমার বা আপনার না। একজন ব্যক্তিকে হিজাব পরবে, কে নিকাব পরবে, কে আলট্রা মডার্ন ড্রেস পরবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং তার রাইট টু প্রাইভেসি। এই রাইট টু প্রাইভেসিকে আমরা অলওয়েজ রেসপেক্ট করবে। এখন এই ছাত্রদের প্যানেলে, যাকে ইনক্লুসিভ প্যানেল হিসেবে একটি প্যানেলের সম্পাদকীয় পোস্টে তিনি অংশগ্রহণ করেছেন, তার পছন্দ মতো তিনি পোশাক করেছেন এবং প্রটোকল অনুযায়ী তিনি যেখানে বলছেন সেখানে তাকে বসতে দেওয়া হয়েছে। তিনি বলতেন ছিলেন তাদের তো ছাত্র শিবিরের নীতি পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করি। পার্লামেন্টের মেম্বার ছিলেন আমরা, পার্লামেন্টের মেম্বার থাকা অবস্থায়, মিনিস্টার থাকা অবস্থায় আমাদের মন্ত্রীরা মিনিস্টার পার্লামেন্ট পরিচালনা করেছেন, সেক্ষেত্রে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে নীতি উপস্থাপন করেছেন, সেখানে নারী পুরুষ কেন্দ্রের সাথে অংশগ্রহণ করেছেন। এই যে পাবলিক ডোমেনে জামায়াতে ইসলামী পাবলিক ডোমেনে পার্টিসিপেট করছেন, অন্যের রাইটকে এক্সারসাইজ করার জন্য রেসপেক্ট, রাইট টু প্রাইভেসিকে প্রোটেক্ট করছেন। আমি তো মনে করি দিস ইনোভেটিভ আইডিয়াস এন্ড থটস শুড বি ওয়েলকাম বাই ইচ এন্ড এভরিওয়ান। এবং এই ক্ষেত্রে ছাত্র শিবির বা জামায়াতে ইসলামীর ব্যক্তিগত পন্থা মানার বিধান তা নিশ্চয়ই শিথিল না করে পাবলিক ডোমেনে এই সমস্ত কাজ করতে ছাত্র শিবিরের গঠনতন্ত্র করা হয়, জামায়াত ইসলামের গঠনতন্ত্রের কোনো বাধা নেই। এবং আপনি দেখতে পাবেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে আমরা এখানে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ার চেষ্টা করবো, যেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে পারে। আপনার প্রশ্নটি সুনির্দিষ্ট আনসার হল ওয়াজিব এবং ফরজ আমরা চুক্তি করতে পারিনি, এটি তো বিধান, ইসলামের বিধান। কিন্তু কোন ব্যক্তির প্রাইভেট রাইট টু রাইট এন্ড লিবার্টি কিংবা প্রাইভেসি আমরা ভঙ্গ করতে পারি, কারো চয়েসে আমরা অ্যাটাক করতে পারি, কারো চয়েসকে আমরা বাধ্য করতে পারি। এটা কমপ্লিটলি ওই ব্যক্তি বিশেষের চয়েস, তিনি কোন পোশাক পরবেন, কিভাবে আচরণ করবেন। এই ক্ষেত্রে বৃহত্তর অ্যালায়েন্স গঠনের ক্ষেত্রে জামাত বা শিবিরের সদস্যের কোনো বাধা কিনা এই মনে আমার কাছে মনে হয় মোটেও কোনো বাধা নয়। বরঞ্চ তারা যে কাজ করেছে এটা বাংলাদেশে একটা এক্সাম্পল হিসেবে ক্রেডিট। আমার মনে হয় যে আপনার ভয়েস একটু অস্পষ্ট, তারপরেও আমি কারণ হচ্ছে যে আমাদের সাথে আমাদের দর্শকরা প্রশ্ন করছে যে অ্যাডভোকেট শিশির মনির আসলে অনেক দূর থেকে শাল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি নিজে নিজে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের প্রডিউসার ওখানে যেতে পারেন নাই, সেই জন্য সাউন্ডের একটু অসুবিধা, তবে সেই সাউন্ড একটু ঠিক করে নেবেন। আমি যে যতটুকু জনাব শিশির মনিরকে বুঝলাম সেটার মধ্যে তিনি বলতে চাইলেন যে এটা কে কি কোন পোশাক পরবে, কিভাবে ক্যাম্পেইন করবে, এটা তার নিজস্ব প্রাইভেসির জায়গা, এখানে জামাত শিবিরের আলাদা করে কোনো কিছু বলা নাই, পরিবর্তনের কোনো জায়গা নাই, এটা ইনক্লুসিভনেস। এবং আমি যতদূর বুঝেছি, কারেক্ট মি ইফ আই এম রং অ্যাডভোকেট শিশির মনির, তার মানে জামায়াতে ইসলামীও তার ক্যাম্পেইনের ক্ষেত্রে, আমরা কিন্তু গত কয়েক দশক ধরে জামায়াতে ইসলামী যখন ইলেকশনে ক্যাম্পেইন করেছে তখন কিন্তু এটা আমরা দেখি নাই। আমরা ক্যাম্পেইনের মধ্যে আমার এই প্রশ্নটার কারণই হচ্ছে যে জামায়াতে ইসলামীর যে সচরাচর ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাম্পেইনের একটি স্পষ্ট তফাৎ ছিল। আপনি যেটা বলছেন সেই রকম ভাবেই আসলে ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে, ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে, জামায়াতে ইসলামীকে আমরা এরকম আগে দেখি নাই। তার মানে জামায়াতে ইসলামীও এটা এরকম একটা ক্যাম্পেইনকে এখন স্বাগত জানাচ্ছে, যেখানে আসলে নারী পুরুষকে কে কি পোশাক পরবে, কিরকম করে ক্যাম্পেইন করবে, আলাদা মিটিং করবে কিনা, আলাদা সিটিং করবে কিনা, সেরকম কোনো বাধ্যবাধকতা এখন আপনাদের নাই, তাই তো? আমার মনে হয় এটাই তো বিবর্তন বলেন। এবং সময়ের প্রেক্ষাপটে আপনি আপনার প্রোগ্রাম, চিন্তা চেতনাকে ঢেলে সাজাবেন, এটাও ইসলামের একটা বিধান। আপনি উইল নট রেস্ট্রিক্টিভ। আপনি যখন একটা পার্টিকুলার সার্কামস্টেন্সেসকে অ্যাড্রেস করার জন্য আপনি যখন নিউ ডাইমেনশন অ্যাড করবেন, হিউম্যান থিঙ্কিংকে আপনি ওয়েলকাম করবেন, তখনই আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডাইমেনশনগত পরিবর্তন সূচনা হয়। এই জামাত ইসলামী বলেন আর ইসলামী ছাত্র শিবিরের দল, এই যে ডাইমেনশনের কাজটুকু তারা করছেন,
তারা ইনক্লুসিভ চিন্তা ভাবনা করছেন, ওয়াইডার স্পেকট্রাম অফ পিপলকে অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করছেন, আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ, নট অনলি ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস বাট অলসো ফর দ্য ফিউচার অফ এডুকেশন। আমিও তাই মনে করি। সময়ের সাথে জামায়াতে ইসলামের এই বিবর্তন, যেটি আমরা আসলে ডাকসু এবং জাকসুর মধ্যে দেখতে পেলাম, অ্যাডভোকেট শিশির মনি বলছেন যে সেটি আসলে সেটি আসলে অ্যাকোয়ার করা হয়েছে সময়ের প্রয়োজনে এবং এর নামেই আসলে ইসলাম। এই বিবর্তনের মধ্যে দিয়ে সেটি যায়। আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির। আমি একটু আমার টেকনিক্যাল প্রযোজক আবির ভাইকে একটু বলবো যে শিশির ভাইয়ের মানে সাউন্ডটা একটু ক্লিয়ার হয় কিনা সেটা যদি উনি আবার একটু দেখেন। আমরা ততক্ষণে জনাব আজিজুল বারী হেলালের সাথে একটু কথা বলতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে এমন একটা সময় এসছে যখন এইটা মনে হচ্ছে যে বিএনপি নিজেদের মনে করছে যে তারা ভবিষ্যতের নির্বাচনে তারা পাশ করে গেছে বা তারাই আসলে বাংলাদেশে সরকার গঠন করবে। অন্যদিকে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মোটামুটি সবাই বিএনপির এগেইনস্টেই একটা মোর্চা বা দল বা একটা জোট গঠন করতে যাচ্ছে। বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়লো? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি? না, বিএনপি একা হয়ে পড়বে কেন? বিএনপি আপনার তার সাথে যে যারা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে। নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয়। আমি একটু খালিদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশির মনির যে কথাটা বললো যে ইসলাম পরিবর্তনশীল, ইসলাম বিবর্তন হচ্ছে, এই কথাটা কি ইসলামী স্কলাররা বা ইসলামে এটা কি রাইট যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম? ইসলাম কি আপনার বিবর্তন না, নির্দিষ্ট একটা আপনার নিয়ম এবং নীতি আছে। আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য, যেটা ওই প্যানেলে 3টা আমাদের ছাত্রী বোন ছিল, তারা হেজাব ছাড়া। আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে, যেখানে ইসলামে ম্যান্ডেটরি হিজাব। এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আমি এটা এগ্রি করি, কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেইখানে আপনি পর্দা ছাড়া বা অন ইসলামিক কোনো কিছু করবেন, তাহলে আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না। আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন, আমার কোনো সমস্যা নেই। যখন ইসলামের ট্যাগটা লাগাবেন না, তখন কিন্তু আপনি এই জোর তো আপনি করতে পারেন না যে আপনি দেখেন, আপনি কি না, এটা আপনি বলতে পারেন না কেন? আমার যুক্তিটা আপনি শোনেন। কারণ হচ্ছে যে তুরস্কে, মিশরে, ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন। তো এখন তারা কিরকম পোশাককে পরবেন, কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবে, তারা এটা ঠিক করেন। অ্যাডভোকেট শিশির মনির এই যে অ্যাডাপশন, প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা, সেই অ্যাডাপশনের কথা বলেছেন, এটা কি আসলে খুব ভুল বলেছেন? ইসলাম পারমিট করে? ইসলাম কি তুরস্ক মডেল? ভাই ইসলাম তো মিশর মডেল, ইসলামের তো নিজস্ব মডেল আছে। না না, ইসলামে নানা রকম মডেল আছে কিন্তু হেলাল ভাই, মানে এটা আপনি শিশির মনি এগ্রি করে? আমি বলছি যে আপনি বলছেন ঠিক আছে, শিশির মনির কি এগ্রি করে ইসলামের নানা রকম মডেল আছে? আমি তো এগ্রি করি না। একজন ইসলামিক স্কলার যে আমার চেয়ে এবং শিশিরের চেয়ে ভালো বোঝে, সে কি এগ্রি করে? আমি কখনো এগ্রি করি না। ইসলাম বিবর্তনশীল, ইসলাম পরিবর্তনশীল। আপনি তুরস্ককে ফলো করবেন, মিশরকে ফলো করবেন, ডাজ নট মিন যে ইসলামকে ফলো করুন। অতএব এই যে কথাটা বললেন, এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে। তারা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো, আমি এইসব নিয়ে কিছু বলতাম না। যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে, অথচ আপনার দলে আপনি আমাকে বাধ্য করতে আমি বলছি না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না, ইসলাম পরিবর্তনশীল ধর্ম না। ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিও ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম, কিন্তু ইসলাম কিন্তু তা না। আর একটা বলছে যে দেখেন, আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন, তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের যে অর্থের প্রভাব এবং সে অর্থের উচ্চর সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ তাহলে জানতে চায় যে আপনি যে একটা উনি তো অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন। আপনি চিঠি দেন, উনি জানাই দিবে তো? উনি তো বলেন না যে উনি এটা লিখে রাখবে। না, আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে। আমার বক্তব্য, ছাত্ররা টাকাটা পেল কোথা থেকে? এইটা যদি আপনি জানতে চান হেলাল ভাই, আপনি যদি এটা জানতে চান, ওনারা তো জানাবে, ওটা তো ওনারা জানাবে। আচ্ছা ঠিক আছে, এইটা কিন্তু এই কথা কিন্তু হেলাল ভাই, এই কথা কিন্তু হেলাল ভাই আপনিও কি কইতে পারবেন বিএনপি কেমনে চলে? আমি যদি একটা চিঠি দিই আপনি জানাবেন?
আমি তো বলছি যে আমি আগে একবার একটা টক শোতে আপনাকে বলেছি যে আমাদের দলীয় কর্মীরা চাঁদা দেয় এবং আমরা একটা চিঠি দিলে পুরোটা দেখাবেন কিনা, একটা চিঠি দিলে পুরোটা জানাবেন কিনা, উনি যেরকম বলছে যে আমার পার্টির কাছে জানলে অবশ্যই আমি পার্টিকে পার্সু করবো আপনাকে জানানোর জন্য, অবশ্যই তার একটা এবং আপনাকে তো নির্বাচন কমিশন। ওকে ধন্যবাদ। আচ্ছা, আপনি দুটা প্রশ্ন তুলেছেন যে আপনি বলছেন যে ইসলামের বিবর্তন বা পরিবর্তন নিয়ে বা অ্যাডাপশন নিয়ে যে কথা অ্যাডভোকেট শিশির মনির বলেছেন সেইটাকে আপনি আসলে সেটা ঠিক অ্যাডাপশনের ব্যাপারে একটা কথা আছে, অ্যাজ লং অ্যাজ এটা যদি আপনার একত্ববাদের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু অ্যাডাপশন। না আপনি একত্ববাদের সাথে সাংঘর্ষিক কই পাইলেন হেলাল ভাই? আমি তো পাইতেছি না। আপনি যেহেতু বলছেন অ্যাডাপশন, আমি তো পরিবর্তনের বিরুদ্ধে বললাম, আমি তো এভোলিউশনের বিরুদ্ধে বললাম, কিন্তু যখন অ্যাডাপশন বলবেন তখন আমার বক্তব্য অ্যাডাপশন হবে। আমরা নিজেরাই কি ওই কাপড় চোপড় পরে আসি যেটা আসলে পরিবর্তন ছাড়া হয়েছে? না আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল, আপনি ইসলামের নাম নিবেন কিন্তু ইসলামের ইসলামের নাম নিলেই না ইসলামের নাম নিলেই কি এখন আমাকে আমি এখন কোর্টে যাইতে পারবো, আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো, আমি এখন রকেটে চড়তে পারবো, আমি কিছু করতে পারবো? বলছি আমি ইসলামী দল, আমি কি বলছি ইসলামী দল দিলে আমার এগুলি বন্ধ হয়ে যাবে? না অবশ্যই আপনি ইসলামকে নামটা ব্যবহার করবেন, তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন, অর্থাৎ ধর্মের অপব্যবহার এতদিন আমরা শুনে আসছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন, তিনি ইনোভেশন করবেন। ইনোভেশনকে ইসলামের পরিভাষায় কি বলে শিশির মনির সেটা ভালো জানে যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা। আমি যখন বললেন যে আপনি অ্যাডাপশন, তখন আমি বলেছি যে অ্যাডাপশন ইসলামে জায়েজ, কিন্তু তার সাথে অ্যাজ লং অ্যাজ যদি একত্ববাদের কোনো সাংঘর্ষিক না থাকে তাহলে অ্যাডাপশন জায়েজ। কিন্তু আপনি পর্দা ম্যান্ডেটরি কার জন্য ম্যান্ডেটরি, কতখানি ম্যান্ডেটরি সেটা নিয়ে 100 রকমের তরিকায় 300 রকমের কথা আছে। সেটাই জামাত ইসলাম বলুক যে পর্দা ম্যান্ডেটরি, এখানে কোনো তরিকা একটাই তরিকা যে পর্দা আপনাকে মানতে হবে, কিন্তু আপনি ইসলামে নাম ব্যবহার করবেন পর্দা মানবেন না। আমার মনে হয় হেলাল ভাই আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমাদের যদি অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদের ঠিক মতো শুনে থাকেন, অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন? উনি দুটা বিষয় একদম স্পষ্ট প্রশ্ন করেছেন। এক হচ্ছে যে আপনি যে বলেছেন যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডপশন বা অভিযোজন এটা যে আপনি নেন এটা আসলে ইসলাম মানে কিনা, পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা, নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডপশনের মধ্যে দিয়ে যান বা ইভলিউশনের মধ্যে দিয়ে যান। অ্যাডভোকেট শিশির মনির আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা আপনাকে আমার মনে হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো আমার সম্মানিত বড় ভাই আমাদের আজিজুল ভাই, হেলাল ভাই, সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিসপ্রুডেন্স পড়ার সুযোগ পান নাই, অন্যদিকে ব্যস্ত থাকার কারণে, রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে, এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, তৃতীয় সোর্স হলো ইজমা, চতুর্থ সোর্স হলো কিয়াস, পঞ্চম সোর্স হলো ইজতিহাদ। ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সার্কামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন, এটি আসে ইজমা, কিয়াস এবং ইজতিহাদ থেকে। যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন, যারা ইজমা এবং কিয়াস করেন, তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন। আর যে বোনের কথা বলা হচ্ছে তিনি কি ছাত্র শিবিরের সদস্য, তিনি কি ছাত্র সংস্থার সদস্য, তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে? তিনি কি পোশাক পরবেন তাকে আজিজুল ভাই, হেলাল ভাই বলে দিবে? আমি জবাবটা শেষ হলে আমরা একটু হেলাল ভাইকে শুনতে চাই, কারণ আমরা আপনাকে একটু লম্বা এবং এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি আমি একটু প্রকাশ করতে চাই সম্পর্কে খালেদ ভাই, আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। আমি যে কথা শিশির মনির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে, আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ ওটা রং কথা বলেন। আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, এরপরে যেগুলো আছে ইজমা। আচ্ছা ঠিক আছে, আমরা এই থিওলজিক্যাল ডিবেটে না যাই হেলাল ভাই, আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই। থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাক্ষণ অনেক মনে করেন না খালেদ ভাই আমাকে বলতে দিতে হবে। বলেন শিশির মনির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই, এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য, তিনি কোথায় পেলেন ইজতিহাদ মানতে আমরা বাধ্য, ইজতিহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানতে। অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো আপনার পরিবর্তন মেনে নেই কিনা। এখন আমি আপনি নতুন একটা জিনিস ইনোভেশন করবেন ইসলামে যে আমি আপনার প্রশ্ন বুঝা গেছে, আপনার প্রশ্ন বুঝা গেছে। এটা একটু 1 মিনিট একটু অ্যাডভোকেট সাহেব এটা একটু অ্যাড্রেস করুক, আমরা আবার আপনার কাছে আসতেছি। 1 মিনিটের একটু বলি যে অ্যাডভোকেট শিশির মনির, আমরা আগেও যে কথা কি মানতে আমরা বাধ্য, আপনি যদি 1 মিনিটের কথা কি মানতে আমরা বাধ্য, অ্যাডভোকেট মনির আমরা হাদিস কোরআন মানতে বাধ্য, অ্যাডভোকেট মনির ইজমা কিয়াস মানতে কি আমরা বাধ্য? সেই থিওলজিক্যাল হেলাল ভাই থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাদিন ডিবেট করতে পারবো। কিভাবে বলে যে আমরা এটা পড়িনি, উনারাই পড়েছে। এই যে ইসলামী ছাত্র শিবির
যে না, না। একা দাবি করে হেলাল ভাই পুরা এইভাবে করলে কিন্তু তারাই এইটা বললে কিন্তু একদিন কথা একটা আগায় না মানে। হেলাল ভাই, কথা আগায় না কিন্তু কিন্তু খালেদ ভাই, এটা কি বলা ঠিক হবে? এটা কি বলা ঠিক হবে যে ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার নেই, আমার নেই? না, না, এটা উনারটা উনি বলছেন, নাম এটা- ব্যবহার না, না, করে। এটা উনি- এটা sole agency। না, এটা কি ঠিক হলো? এটা উনারটা উনি বলছেন, আপনি বলছেন। এখন অ্যাডভোকেট শিশির মনি, আপনি যদি 1 মিনিট একটু বলেন। এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ইসলামের sole আমি agency এটা মানি যে অ্যাডভোকেট শিশির মনির এটা কাইন্ড অফ আন্ডারমাইন। আপনাকে যদি বলে যে ধর্ম নিয়ে আপনি কিছু জানেন না বা আপনি সুযোগ পান নাই, তো সেটা আমি মানছি। অ্যাডভোকেট শিশির মনি একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া, যে আসলে এইটা কোনো পরিবর্তন কিনা জামাতে ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে, যেটা পুরনো প্রশ্ন ধরে আবার একটা আসতেছে। 1 মিনিট যদি একটা একটু বলতেন, আমরা কথা আগাই আসলে। অ্যাডভোকেট মনির, কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, অবশ্যই অবশ্যই জি, জি, অবশ্যই। জি, আপনি যদি একটু মন্তব্য করতেন। এই যে জি, পরিবর্তনের এই ধাপটুকুকে যদি অ্যাকসেপ্ট করা না যায়, তাহলে রাষ্ট্র মেকানিজমে এক্সেপশনালিজম কি করে ক্রিয়েট হবে? ওকে। বিএনপি কি তার পথ চলতে গিয়ে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন, আর জামায়াতে ইসলামী তার বাউন্ডারি এবং পেরিফেরির মধ্য থেকে যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইনক্লুড করেন, তাহলে হেলাল ভাইয়ের আপত্তি কেন? ফ্যান্টাস্টিক। আমার মনে হয় অ্যাডভোকেট মনির আপনাকে এখানে আটকায়। আমার ইসলাম ব্যবহার করলে আপত্তি থাকবে, ইসলামের ব্যবহার করেন না, আমরা আপত্তি নেই। ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে। না, না, ইসলামকে মানতে কোনটা হবে। ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই? ইসলাম এটা নানা উনি তো রকম ঠিক আছে। করতে পারে না। না, না, এটা উনি তো ইসলাম ঠিক তো নানা করতে রকম পারে আছে। না। আপনি এই কথা থেকে একটু আগার, ইসলাম নানা রকম না, আছে। ইসলাম নানা রকম আছে, এই কথাটা কি শিশির মনি স্বীকার করে? শিশির মনি কি ইসলামিক পণ্ডিত? উনি না, না, বলুন, আপনি কি ইসলাম নানা রকম না, না, হেলাল ভাই, আপনি স্বীকার করে উনি। হেলাল ভাই, আপনি আমাকে বলেন, আমি থিওলজিক্যাল তর্কে যাচ্ছি না। আপনি কি মনে করেন যে তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এরা অন-ইসলামিক দেশ কোনটা? এরা আর চারটা। দ্য মডেল অফ ইসলাম, না, না, আর দ্য মডেল অফ না, না, ইসলাম। তারা সবাই ইসলাম, আমি সেটাই বলতেছি, তারা সবাই না, না, ইসলাম। আর তারা তো মালয়েশিয়া, ইসলামের model ইন্দোনেশিয়া, না। তারা কি ইসলামের মডেলটা কি? অমুসলিম? ইসলামের মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মডেল। আমাদের একমাত্র সোর্স কোরআন এবং হাদিস। এইটা আপনি তুরস্ক, রাশিয়া, আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের। এটা কি শিশির মনির মানে? এটা কি ইসলামের মডেল? ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ না, সাল্লাল্লাহু না, আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইসলামের নাম ব্যবহার করবেন, আমার এটা আর মনে হয় না বলবেন যে যে বিভক্ত, আমার মনে হয় না যে হবে না। ইসলামের মডেল একটাই। কিন্তু হেলাল ভাই, যাই ইসলামের হোক, মডেল একটাই। শিশির মনির না, আমার সাথে সেটা যুক্তি কোনটা? দেখান। বাংলাদেশ ইসলামের আরেকটা এই মডেল পৃথিবীতে আছে কোনটা? তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা? বলেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র রাসূলুল্লাহ এখন কোনটা? তাহলে এখন আর কোনো পৃথিবীতে মডেল ইসলাম নাই। একটাই মডেল। এখন পৃথিবীতে ইসলাম নাই। এখন কোথায় আছে? ইসলাম যে মডেল দেখাই দিয়েছেন আমাদের, সেটাই হলো সেটা ইসলাম। এখন কোথায় এর আছে বাইরে সেটা বলেন গেলে না। ইসলাম এখন হচ্ছে না। কোথায় আছে সেটা বলেন। এখন কোথায় আছে মানে? এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে? এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে, যদি আমার চোখে পড়ে তাই বলবো। আমার মনে হয় না যে ইসলামিক মডেল একমাত্র এই পৃথিবীতে কোথাও ইসলামের মডেল চলতেছে না। হয়তো অনেকটা চলতে পারে, কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না। কিন্তু ওকে, ঠিক আছে। আপনার বক্তব্য- ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল দেখিয়েছেন, আর কোনো মডেল না। এটা শিশির মনির বলুক যে আর কোনো। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাডভোকেট শিশির মনির কাছে আসবো। আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন, যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা? না, বিএনপি একলা একটা সংগঠনের পরিবর্তন হয়নি। যখন ওরা একটা জোট করেছে, যে 3 দলীয় জোট, যারা 8 দফা আপনার দাবিতে, তা বাংলাদেশে কি 3টা দল মাত্র বলছে যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে। আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে, এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে 8 দফা দাবির বাস্তবায়নের দাবিতে, তাহলে আপনারা কেন ওই ঐক্যমত কমিশনের সাথে বসছেন? আপনারা রাজপথে আন্দোলন করছেন, আবার ঐক্যমত কমিশনের সাথে বসে যেতে হবে না। আর আপনি বলছেন বিএনপি একলা। বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে। আমরা যুগপৎ ভাবে আন্দোলন করেছি। জামাত ইসলাম একমাত্র দল আমাদের সাথে যুগপৎ ভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে। কিন্তু 28শে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাট্রোনাইজে হলো, আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো। এটা আপনারা দেখেছেন। সুতরাং বিএনপি একা হয়নি। 24-এর গণঅভ্যুত্থানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামাত বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা। ওকে, ধন্যবাদ হেলাল ভাই। আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম, সেইটা দর্শকদের জরিপটা একটু আসি। বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশও অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা? শতকরা 57% দর্শক মনে করছেন যে এটি যথার্থ, বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে যথার্থ। শতকরা 43% মনে করছেন যে এটি যথার্থ না।
আমি একটু অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন, কিন্তু আমরা ক্রিস্প কতগুলি আসলে বিষয় আপনার সামনে আনতে চাই। মানে ক্রিস্প বলবো কিনা জানি না, মানে যেটা আসলে চট করে এটা শোনা যায়, কারণ আপনার আসলে আমাদের শুনতেও একটু কষ্ট হচ্ছে, সেজন্য আমি চট করে এটা বলি। আপনি জানেন যে সম্প্রতি হেফাজত ইসলামী বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটা এরকম, আমি তাকে কোট করছি: জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে, বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে, এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন। এবং জামায়াত ক্ষমতায় আসে যদি, তাইলে গণতন্ত্র চর্চা করবে না শরিয়াত কায়েম করবে? জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার, নারীর চলন বলন, পোশাক কি হবে, এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন অ্যাডভোকেট শিশির মনির। এই কওমি, মাদ্রাসা, তাবলিগ জামাত ইত্যাদি নিয়ে জামায়াতের অবস্থান নেতিবাচক বলে অনেকে এটা মনে করে থাকেন। অনেকে মনে করে থাকেন বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামী গোষ্ঠী একত্র হতে পারলো না, এটার একটা বড় কারণ জামায়াতে ইসলামী, কারণ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলির রাজনৈতিক আদর্শ থেকে আলাদা। জনাব অ্যাডভোকেট শিশির মনির। এখানে একটি কথা শুধু আমি বলার কথা তোমাদের আমি বলতে চাই যে ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি, তাহলে আমরা রাস্তায় গেলাম কেন, আন্দোলন করলাম কেন? তিনি প্রশ্ন করেছেন আন্দোলন করছে কেন? আমি তো মনে করি বিএনপি ঐকমত্য কমিশনে নেগেটিভ রাজনীতি করেছে। বিএনপিকে এই নেগেটিভ রাজনীতি থেকে সরে আসতে হবে। এই নেগেটিভ রাজনীতি যদি সরে না আসে, তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে। আমি ঐকমত্য কমিশনের একজন সদস্য। আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে দেখেছি, বিএনপি কোনো পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না। বিএনপি সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায়। বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ভিত্তি রচনা করতে চায় না। তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এইগুলি সম্পর্কে আলোচনা করবেন। যখনই ঐকমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো, তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা নানান আর্গুমেন্ট করছেন। কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি, আমরা সেগুলো বাতিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সেগুলি বলেছি ক্যাটাগরিক্যালি কিভাবে কি করতে হবে। অথচ এই বিএনপি 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল, বোল্ড স্টেপ নিয়েছিল, সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে। অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কেই এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে। আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল। বাংলাদেশের কনস্টিটিউশনের যে এনট্রান্সমেন্ট আছে, এই এনট্রান্সমেন্ট ইন পলিটিক্স এর ক্ষেত্রে দিস ইজ এ ডেঞ্জারাস পলিটিক্স ইন মাই ভিউ এন্ড মাই হাম্বল ভিউ অলসো। এই নেগেটিভ পলিটিক্স করলে বাংলাদেশের জেনারেশন জি কতটুকু রিয়াকশন দেখাবে আমি জানি না, সেটা নির্বাচনেই বোঝা যাবে। So my humble request to my learned senior brother not to engage in negative politics, rather to see proper, constructive, innovative politics. এরপরে আপনার সঙ্গে আমার কথা হলো, অবশ্যই না জামাত ইসলামী যদি ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, শুধু কওমি দেওবন্দির অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না। আমরা প্রকৃতিতে মাইনরিটি গ্রুপ, এথনিক গ্রুপ, সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যে যেখানে আছেন, যেভাবে আছেন, we will ensure that prosper, security, integrity, inclusiveness এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব। দেখবেন আমরা ডাইভার্সিটি এন্ড ইউনিটি এই আর্গুমেন্টকে কত শক্তিশালী ভাবে ইমপ্লিমেন্ট করি। উই অলওয়েজ বিলিভ ইন ডাইভার্সিটি বাট দেন দ্য ইউনিটি। এই যে ডাইভার্সিটি একটা নেশনের মধ্যে, পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন, হিন্দু মুসলিম যারা বসবাস করেন, আমার এলাকা ধরুন গিরাইশাল্লাহ প্রায় 40% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। আমি বিগত 1 বছর ধরে কাজ করছি কোথায়? আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে জয়েন করছি, এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে। আমি ইলেকশন ক্যাম্পেইনের পার্ট হিসেবে বাড়িতে আজকে রাত্রি যাপন করবে। আমি তো কোনো অসুবিধা দেখছি না। দে আর ওয়েলকামিং আস, উই আর ওয়েলকামিং দেম। পরে কওমি বলেন, আলিয়া বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মহিউদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি জামায়াত ইসলামীকে মানুষ বিশ্বাস করে, দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে। ওকে, উই উইল শো দ্য নেশন how politics can be a creative politics. আমার মনে হচ্ছে অ্যাডভোকেট শিশির মনির, আমি শুধু আপনাকে আবার এটা লাইভে শুনতে হচ্ছে, সেজন্য ইন্টারেস্টে আমি শুধু দুইটা প্রশ্ন এখানে করে রাখি। মানে এই 1 বছর সময়, মানে 5 আগস্টের পরে এখন 1 বছর 1.5 মাসের মতো সময় পার হয়েছে। এই সময়টুকুতে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকতো, তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে, সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া হতো? কয়েকদিন আগে যে আমরা একজনের কবর
গোয়ালন্দে ফরিদপুরে আমরা দেখলাম যে উঁচুতে রাখা হয়েছে বলে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে কি জামায়াতে ইসলামীর ভূমিকা থাকতো হচ্ছে ওইখানে যে মানুষগুলি জড়ো হয়েছিলেন তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে রক্ষা করা, নাকি এই কাজটি যাতে না হতে পারে সেটা? এবং আমি আবারও এই প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে শরিয়া আইন হইলে মানে মানে আপনার ভয় কি? শরিয়া, আমার তো কোনো ভয় নাই, আমি শরিয়া আইন বা যে কোনো আইনেরই পক্ষে, বেআইনের বিপক্ষে আমি। তো শরিয়া আইন হলে আমার কোনো সমস্যাও নাই, ভয়ও নাই। আমি শুধু এটি স্পষ্ট জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতা আসলে শরিয়া আইন করবে কিনা। তিনটা বিষয়। একটা বিষয় হচ্ছে, কিন্তু আমাদের সময় খুব কম, এটা যদি আপনি বলতেন জামাতে ইসলামী ক্ষমতায় থাকলেই যে বাজার ভাঙা হয়েছে অন্যান্য ধর্মাবলম্বী বা যাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী নিয়ে দুই পক্ষের মধ্যে একটা, তো এইসব ক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকাটা কি হতো? বা যে উঁচুতে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে পোড়ানো হয়েছে, এসব ক্ষেত্রে আসলে জামাত ইসলামের ভূমিকাটা কি থাকতো? জি জি, এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমরা কোনো আইন হাতে তোলার পক্ষে নই। আমরা কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে কাউকেই আমরা ইন্সপায়ার করি না। উই বিলিভ দিস ইজ অ্যান অফেন্স। কোনো মাজার আপনি ভাঙবেন, ইফ ইউ ডু নট হ্যাভ এনি লিগাল স্যাংশন, তাহলে ইউ ক্যানট ডু দিস। রাষ্ট্রীয় মেকানিজম তো কোনো সিটিজেন ইমপ্লিমেন্ট করতে পারবে না। রাষ্ট্রীয় মেকানিজম ইমপ্লিমেন্ট করতে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ দ্য অনলি বডি যারা নাকি রাষ্ট্রীয় মেকানিজম ইনফোর্স করতে পারে। সেটার জন্য আদালত আছে। কারো যদি কোনো বিবাদ থাকে তাহলে সে আদালতে যাবে। আদালত যদি পার্টিকুলার কোনো রায় দেয়, রায় অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করবে। সেই জন্যই দেখবেন আমরা বলেছি আর্টিকেল 116 অফ দ্য কনস্টিটিউশন কে আমরা রেস্টোর করতে চেয়েছি, যেন আমাদের লোয়ার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স হয়। বিচার তো আমরা করবো না, আমরা তো রাষ্ট্র যদি আপনারা কোনো আইন হাতে তুলে দিবেন না, সেটা পরিষ্কার। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে সেটি থাকবে। আপনারা শরিয়া আইন প্রবর্তন করবেন কিনা? ক্ষমতা গেলে এই প্রশ্নটির উত্তর হলো, শরিয়া সম্পর্কে একটা যে ধারণা আছে, এই ধারণাটা আসলে আমাদের দেশে একেবারেই একটা ভুল ধারণা। এই যে আমি জনাব মহিউদ্দিন ভাই আপনার সঙ্গে শিষ্টাচার মেনটেন করে একটি হিন্দু মাইনরিটি কমিউনিটির একজন ভাইয়ের বাসায় থেকে কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ব্যাংকিং করছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি কিন্তু ডেমোক্রেসির কথা বলছি। শিশির মনির, আমার কথা শুনুন, শিশির মনির, আমার কথা শুনুন। আমি কিন্তু বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী এখন পর্যন্ত। আমি কিন্তু বাংলাদেশে শরিয়া বিরোধী কোনো আইন দেখি না। তাহলে এখানে তো প্রশ্নটা করা হচ্ছে শরিয়ার 2-3টা বিধানকে নিয়ে। বলা হচ্ছে যে আই ফর আই, বলা হচ্ছে লাইফ ফর লাইফ। এটাকে শরিয়ার একটা, আর নারীদের জন্য যে ভয়টা দেখানো হচ্ছে এটা কমপ্লিটলি দেখবেন আমরা ক্লিয়ার করি কেমন করে। ডাকসু নির্বাচন তার এক্সাম্পল। নারীদের পোশাক, তার আচরণ, তার রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে আমাদের কোনো বাধা বিপত্তি নেই। উই অলওয়েজ বিলিভ ইন ফ্রিডম। ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা সহশিক্ষার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই। এবং দেখবেন ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে তারা তো 1 বছরের জন্য হয়েছে, তাই না? 1 বছর তারা কি করে দেখবেন? প্রোগ্রাম তারা হাতে নেয়। অনেকে মানে আপনাদেরই সমর্থন করে এরকম অনেক বক্তা অনেক সময় বলে থাকেন যে সহশিক্ষা বা নারী শিক্ষা একসাথে ছেলে পুরুষের সাথে একসাথে করা এটা ঠিক না। এটাতে আপনাদের কোনো সময় এই ব্যাপারগুলি আসলে হয়তো আপনাদেরকে ভবিষ্যতে এটা ক্লিয়ার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির, আমরা আসছি আপনার কাছে। আমরা একটু জনাব হেলালের কাছে একটু যেতে চাই। হেলাল ভাই, শিশির মনির একদম স্পষ্ট অভিযোগ করেছেন যে বিএনপি নেগেটিভ রাজনীতি করছে সে, এবং সেই নেগেটিভ রাজনীতির থেকে বেরিয়ে না আসতে পারলে সেইটা আপনাদের জন্য খারাপ হবে। আমার একজন বন্ধু আপনার কাছে প্রশ্ন করেছেন, কোরআন সুন্নাহ মানতেই হবে মুসলিম হলে, তাহলে কি ছাত্রদলে বিএনপিতে কেউ মুসলমান নাই? তাদের মধ্যে আসলে পর্দা পুশিদা ঈমান আকীদা সেটাই বা কতটুকু? আপনি কি নিজেকে মুসলমান মনে করেন কিনা, ইসলামের আদর্শে থাকা একজন মানুষ মনে করেন কিনা? আপনার, যাই হোক, এটা আপনি উত্তর দিলে দিতে পারেন, না দিতে পারলে আমি একজন গর্বিত মুসলমান। প্রথম বক্তব্য, আমি একজন গর্বিত মুসলমান। হ্যাঁ, কিন্তু এবং আমি যে রাজনীতিটা করি সেই রাজনীতির আগে আমি ইসলামের এই ভাষাটা ব্যবহার করছি না। অর্থাৎ ইসলামকে আমি এক্সপ্লয়েট করে আমি রাজনৈতিক বা অন্য কোনো বেনিফিট নিতে চাচ্ছি না। ইসলামের সাথে আপনার পলিটিক্যাল স্বার্থে ইসলামের বিভিন্ন আকীদাকে কম্প্রোমাইজও করতে চাচ্ছি না। ইসলামের একমাত্র সোর্স কোরআন সুন্নাহ আমি অবশ্যই মানি এবং সেইভাবে মেনে চলার জন্য চেষ্টা করি। ভুল ত্রুটি আমার হয়, কিন্তু আমি ইসলামকে এক্সপ্লয়েট করি না। এখন বক্তব্য যে বিএনপির নাকি ভুল রাজনীতি, তাহলে শিশির মনির, আপনার তো বিএনপির কি কি করা উচিত এই ব্যাপারে একটা নির্দেশনামা দেওয়া উচিত। যেমন আপনি ইসলামের সোল এজেন্ট হলেন, যে ইসলাম কিভাবে শরিয়া ইমপ্লিমেন্ট হবে, কোনটা ইসলাম না। আপনারা যে নেগেটিভ পলিটিক্সটা করলেন, দেখেন যে আপনি জুলাই মুভমেন্টটা গভর্নমেন্টকে সরিয়ে দেওয়ার জন্য, নট টু ডিস্ট্রয় দ্য কনস্টিটিউশন।
এই আমাদের জুলাই মুভমেন্ট কি কনস্টিটিউশনকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য হয়েছিল? নট টু ক্রিয়েট এনি নিউ কনস্টিটিউশন। নতুন কোন সংবিধান তৈরি করার জন্য কি জুলাই মুভমেন্ট হলো? তাহলে আপনারা ভুল ভুল রাজনীতিটা করলেন কি, যে জুলাই মুভমেন্টকে আপনারা বলছেন নতুন একটা। কিন্তু আমি যদি অন্যভাবে প্রশ্ন করি হেলাল ভাই, জুলাই মুভমেন্ট কি আসলে কনস্টিটিউশনটাকে আপহোল্ড করার জন্য হয়েছিল? জুলাই মুভমেন্টটা হয়েছিল টু অল্টার দ্য গভর্নমেন্ট, টু অল্টার দ্য ফ্যাসিজম, টু অল্টার দ্য ফ্যাসিজম, নট টু সাবস্টিটিউট দ্য কনস্টিটিউশন, নট টু ক্রিয়েট এ নিউ কনস্টিটিউশন। এবং এরকম কোনো ম্যান্ডেট তখন যখন অনগোয়িং জুলাই অভ্যুত্থান যখন চলে, তখন এরকম কোনো ম্যান্ডেটও আপনার ছিল না যে আপনি একটা নতুন কনস্টিটিউশন তৈরি করবেন। আরেকটা কথা, আপনারা এখন বলছেন যে এই সরকারের বৈধতা নিয়ে অনেক কথা বলছেন। আপনারা যদি আজকে এই সরকারকে অবৈধ বলেন, তাহলে কি হাসিনার পালে বাতাস দিচ্ছেন না? আপনারা ভুল রাজনীতি করছেন না? ফ্যাসিবাদ যেখানে কলকাতার থেকে বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, সেই একই বয়ান আপনারা রাজপথে দিচ্ছেন যে পিআর না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, বিভিন্ন দাবি দেওয়া না মানলে নির্বাচন হতে দেওয়া হবে না। তাহলে হাসিনার যে বয়ান যে ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না, সেই একই কথা বলছেন। এখন আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কোশ্চেন করছেন। আপনি কেন একবার ভাবুন, যদি তত্ত্বাবধায়ক সরকারকে আবার গঠন করতে হয়, বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাবে। অতএব আপনারা অতীতে যে ভুল রাজনীতি করেছেন, এখনো সেই ভুল রাজনীতি করেছেন। আপনারা অতীতে বহুবার ভুল আমি জামাত ইসলামের রাজনীতিটা আমরা একটা পাশে সরায় রাখি, কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বিএনপির সবচেয়ে বেশি, তৃণমূলের সবচেয়ে বেশি সমর্থক আছে, সবচেয়ে বেশি লোক আছে, সেটা আসলে আমরা অনেকেই বুঝি। কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ, সে তেজ দেখানো শুরু করেছে। সেই দুর্নীতির জায়গা থেকে স্পেশালি যেগুলিতে আসলে হুমকি ধাপকি চাঁদাবাজি সেগুলি করা যায়, সেগুলির ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখতেছে, আমরা কেমনে জনগণ হিসাবে, বাংলাদেশে ভোটার হিসেবে এইটা আমরা মনে করব যে বিএনপি একটা ছোটদের আওয়ামী লীগ হতে যাচ্ছে না? এটা একটা আপনার একটা নেগেটিভ আপনি বলছেন, বা জনগণ মানে যদি থাকে সেই পারসেপশনটাকে আমরা আপনার মোকাবিলা করবো। কিন্তু আমার বক্তব্য, জামাত ইসলাম বাংলাদেশ খুব সুকৌশলে, কারণ ক্যামোফ্লেজের রাজনীতিতে তাদের থেকে পায়োনিয়ার আর কেউ নেই। এই যে বাংলাদেশের সফট পাওয়ার যেগুলো আছে, আমি সফট পাওয়ার বলতে বোঝাচ্ছি ব্যুরোক্রেসি, আমি সফট পাওয়ার বলতে বোঝাচ্ছি ল এনফোর্সিং এজেন্সিস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন কনস্টিটিউশন, বিভিন্ন আপনার